সম্প্রচারে বসলাম, তার পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ আছে। রাত পেরিয়ে গেছে, ফলে 7 তারিখ, 7ই জুন, 6ই জুন আমি সকালে কাঞ্চননগর কঙ্কালেশ্বর কালীবাড়ি নবনীর যে বৃদ্ধাশ্রম, সেখানে একটি সংবাদ বা একটি প্রতিবেদন করার চেষ্টা করেছিলাম। কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি নবনীর প্রতিষ্ঠানকে চালান, কিভাবে পরিচালনা হয়, সেগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ছিল এটাই যে অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে এবং অনেকটা ব্যথা নিয়ে সংবাদটা করতে পারলাম না। আসলে আমি দেখছিলাম যে যারা বৃদ্ধাশ্রমে আছেন নবনীরে, আমি বিতর্কে যাব না, ভালো আছেন না খারাপ আছেন সেটা আমার বলার জায়গাতে নেই, বলবো না। আসলে এরা অভাগা, এরা পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে তাদেরকে চলে আসতে হয়েছে। নিশ্চয়ই সরকার তাদের পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। তাই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে আমি জুড়ে আছি, তাই আমার কাছে যেমন দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেমন গুরুত্ব পায় সংবাদের ক্ষেত্রে, কিন্তু পাশাপাশি সংবেদনশীল কতগুলি মনোভাব, যে মনোভাবগুলোর মধ্যে একটা শিকড় বাকড় থাকে। যারা রয়েছেন, কেউ পরিবারের মা, কেউ পরিবারের বাবা, কেউ পরিবারের দাদা, এদের আজকে প্রাণশক্তির সঞ্চার ক্রমশ অনেকটা নির্জ হয়েছে। আমি যখন দেখছিলাম তখন কঙ্কালেশ্বর কালীবাড়ি মাঠে, তো তাদেরকে লাইনে দাঁড়িয়ে দেখছিলাম, তারা পাইচারি করছিলেন, তারা কিন্তু গান শুনছিলেন। তো অত্যন্ত আশা নিয়ে এসেছিলাম যে কিছু কথা অন্তত বলে যাই সমাজ জীবনে। কে কবে চলে যাবে তো কোনো ঠিক নেই, এক একটা ফুল কখন খসে যায় প্রকৃতির নিয়মে, এটা কেউ বলতে পারে না। তাই আমার এই প্রতিবেদন, আশা করি আমার এখানকার যিনি বিধায়িকা আছেন এবং রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি খুব অসহায়, আমি খুব নিরুপায়। আমার কাছে যেটা মনে হয় যে যেটা সংবাদ, সেটা সংবাদ। আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনি বলেছেন যেহেতু বিষয়টি এখনো পরিষ্কার হয়নি, আপনি আসার পর সেটা হচ্ছে যে এখানে অবাধিকার প্রবেশ, সংবাদ মাধ্যমে প্রবেশ চলবে। ম্যাডাম, আপনাকে আমি বলি যে সেটা হচ্ছে আমি নিজের ইচ্ছায় চলি গণতান্ত্রিকভাবে। দেশ, রাজ্য, বিভিন্ন জায়গাতে বহুবার বলেছি। তাই আমাকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। আর আমাকে যদি মনে হয় কখনো প্রয়োজন হয় বলবেন নিশ্চয়ই। কিন্তু যে দুজন কর্তৃপক্ষ ছিলেন, আমি তার দোষ দেবো না। পুলিশ আমাকে জিজ্ঞাসা করছিল কি নাম আপনার, কি বৃত্তান্ত। সেন্ট্রাল ফোর্স ছিল, থাকা উচিত, কিন্তু যে ব্যথা নিয়ে ফিরতে হলো, এটা আমাকে অবশ্যই যন্ত্রণা দিয়েছে। পশ্চিমবঙ্গের বহু জায়গায়, বহু বৃদ্ধাশ্রম আমি ঘুরি, আমার ভালো লাগে। তাই আমার গলার স্বর শুনে আপনি বিধায়িকা বুঝতে পারছেন যে আমি কতটা বিষণ্ণ, অসহায় বোধ করছি। তাই আমি নিজেকে ধরে রাখতে না পেরে আমার যে সাংবাদিকতার যে বাস্তবতা, সেটা আমি বলার চেষ্টা করছি। তাই আপনাকে আমি ছোট করছি না, আপনি অন্যভাবে নেবেন না আমাকে। কিন্তু এই সংবাদের পরে যদি, প্রতিবেদনের পর যদি আপনার আমাকে মনে হয় যে আমি আপনাকে আপনি বলার পর আমি সংবাদ করছি, আমি আমি দায়বদ্ধ। আমি কোনো পলিটিক্যাল পার্টির কাছে দায়বদ্ধ নই ম্যাডাম। আমি এই শহর, নগর, কলকাতা, সর্বভারতীয় স্তরে আমার একটা ভূমিকা রয়েছে। আপনি হয়তো আমাকে চেনেন না সে অর্থে, অল্প দিন আলাপ, খুব স্বাভাবিক। কারণ গোটা নির্বাচন প্রক্রিয়ায় আপনার পাশে আমি ছিলাম না, আপনার প্রচারের ক্ষেত্রে আমার ভূমিকা ছিল না, কিন্তু আপনার সঙ্গে বিধানসভায় দেখা হয়েছিল একবার। তাই ভাববেন না যে আমি খুব ঘোড়া জলে মাছ ধরি বা আমি যে কোনো পুকুরে নেমে পড়ি। আমি নামলে পুকুরে ঠিকঠাকভাবেই নামি। তাই আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যেটা আছে সেটা অভিমান বলতে পারেন। এবং আগামী দিনে আপনি যখন যাবেন, সেখানে আমি হয়তো নাও যেতে পারি।
এটা আমার সিদ্ধান্ত বলতে পারেন। কারণ আমি যেখান থেকে একবার ব্যাক করে যাই সেখানে আমি যাই না। কিন্তু মায়েদের প্রতি, বাবা যারা অসহায়, যারা বৃদ্ধাশ্রমে আছেন, আমি তাদের পাশে আছি। নবনীরকে চালাতেন, কিভাবে চলতো তিনি, তার ব্যাখ্যা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তাই আমরা তো হৃদয়বান মানুষ, আমাদের প্রতিদিন জীবনের গতির সঙ্গে লড়াই করতে হয়। আমরা কেউ মেশিন নই। আমাদের হার্টবিট চলে, আমাদের রক্ত সঞ্চারিত হয়, আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, মাথা কাজ করে, চোখ দৃষ্টি দেয়, অবয় আমাদেরকে মানে বলতে সাহায্য করে। তাই আমি আপনাকে খুশি করতে পারলাম না, তাই আমার কিছু করার নেই। তাই তবু আবার বলছি, যদি আপনার কোনো সময় আমাকে মনে হয় যে প্ল্যাটফর্ম যাই হোক না কেন, দ্য কোয়েরি বাংলায় বিভিন্ন লড়াইয়ের ক্ষেত্রে অনেক ঘটনার সাক্ষী, আপনি কম জানেন আমার সম্পর্কে, স্বাভাবিক জানাটা, কারণ আপনার সঙ্গে আমার কশ্চিৎকালে কোনো যোগাযোগ ছিল না। আপনি বিদায়িকা হওয়ার পর থেকে আপনার নাম শুনেছি, আপনার প্রচার দেখেছি, আপনার দু একটা কভারেজ আমি করেছি, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। এটা আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে এবং এই দায়িত্ববোধ আমাকে পালন করতে হবে। তাই ম্যাডাম, একটা কবিতা আমি একটু পড়ি, শুনুন না। রাত অনেক হয়েছে, কিন্তু কথা তো শেষ হয় না। আসলে এই মানুষগুলো না কথা শুকিয়ে গেছে। এরা জীবনের লড়াইয়ের সংগ্রামে এবং সাংসারিক যে ঝড় ঝাপটা তাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। তা আমি জানতে চেয়েছিলাম তারা কেমন আছে। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, যে আমি নেগেটিভ কিছু করব সেটাও ছিল না। আমি নেগেটিভ মানুষ নই অ্যাকচুয়ালি। করোনাকালে আমি এদের পাশে ছিলাম, তারপরেও আমি সংবাদ করেছি, দলমত নির্বিশেষে আমি করেছি, আগামী দিনেও করব। তাই আমি আপনার সম্মানটা রেখেছি, কিন্তু আপনি আমার সম্মানটা নিশ্চয়ই বুঝবেন আমি কোন জায়গা থেকে, কোন আবেগ থেকে বলছি, কোন বিবেক থেকে বলছি। এটা আপনি নিশ্চয়ই একজন এম্পাওয়ারমেন্টের, ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গাতে রয়েছেন, আপনি আমার ব্যথাটা বুঝতে পারবেন। আসলে সব সাংবাদিকই যে কঠিন, কঠোর, পাথর, আহ, এরম নয়। কিছু সাংবাদিক তো আছে যারা সহজ সরলভাবে, অনুমেয়ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সমাজের কথা করে, সমাজের কথা বলে। তাই কবিতাটা আমি পড়ছিলাম, একটি একটি ফেসবুক থেকেই লেখা, শরদিন্দু কর্মকারের লেখা। কবিতার নাম সত্যি বৃদ্ধাশ্রম। আমি সেখানেই গেছিলাম, সেটা বর্ধমান নবনীত। কবিতাতে কবি বলছেন, এক চিলতে ঘর, ভাঙাচোরা তক্তা পোষা একটা, এক বুক আশা নিয়ে তার উপর পড়ে আছে আমার কঙ্কালটা। নিশাচর পাখিগুলি কি যেন জানান দেয়, রোজই ভাবি তুই আসবি, কিন্তু ভাবাটাই সার। এখন মস্ত ফ্ল্যাটে সন্তান সহ তো দাম্পত্য জীবন, তুই তো ছোট্ট নেই আর। তোর এসির মতো আমার বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে শীতল হাওয়া আসে, শুধু আমার ঘামটা শুকোতে পারে না। এতে আমার নেই কোনো যাতনা। অফিস থেকে ফিরতে দেরি হলে মাকে বলতিস বাপি কখন আসবে, মা বলতো ওভারটাইম শেষ হলেই আসবে। জানিস খোকা, তোর অপেক্ষায় আমি আজও ওভারটাইম করে যাচ্ছি। জানি না এই ওভারটাইম কবে শেষ হবে। হয়তো এভাবেই সব শেষ হয়ে যাবে। সব্বাই গাড়িটা শেষ দিনে যত্ন করে পৌঁছে দেবে আমায়। গাড়িটা আস্তে চালাস খোকা, মুখাগ্নি করতে শ্মশানে আসার সময়। চিন্তা করিস না খোকা, দেহটা আমার শ্মশানেও অপেক্ষা করবে। শুধু তোর কষ্ট হলে দাদু ভাই যে কাঁদবে। এই কবিতাটা আমাকে অত্যন্ত বিগলিত করলো। যাই হোক, সংবাদ এবং সাংবাদিকতার যে কর্তব্য, সেটা আজকের ঘটনায় আমাকে
খান খান করে দিল। যাই হোক, আপনি সংসদীয় গণতন্ত্রে আছেন, আপনার অধিকার আছে বলার, কিন্তু আর 5টা সাংবাদিকের সঙ্গে আমাকে একটু কম্পেয়ার করবেন না প্লিজ। আবার আবেগ আপনি সম্মান দেবেন। অনেক হয়তো বলে যে সাংবাদিকরা কঠিন কঠোর, বাস্তবের সঙ্গে চলে, তাদের চল শক্ত করে চলতে হয়। না ম্যাডাম, সব সব সাংবাদিক কঠিন হয় না। তাই খারাপ লেগেছে খুব। হয়তো এই অশ্রু কি বলি বলুন তো, সেই পরিবারগুলোর জন্য আমি ওখানে গেছিলাম। তাই শরদিন্দু কর্মকার আরেকটা লেখা আমাকে আকৃষ্ট করলো। কবিতাটা হচ্ছে, বলাকার পাখায় খেলা করে পরন্ত সূর্যের সোনালি আলো, গোধূলির পরে নামবে নিশীথি নির্মম কালো। তুমি আমি জেগে থাকি নরম বিছানায়, এখনো দিঘির জলে খেলা করে পূর্ণিমার চাঁদ আপন মহিমা। কথা ছিল দেখা হবে এদিনই পূর্ণিমা রাতে, বন্ধ সময় কেটে গেছে, আর সময় নেই হাতে। সত্যি সময় নেই ম্যাডাম। তাই আপনার সুদীর্ঘ সাফল্য কামনা করছি। তাই অনেকটা রাত হলো, অনেকে বিরক্ত হবেন, বলবেন নাটক করছে হয়তো আমি। না, চোখের জল এখন নাটক হয় না, কষ্ট হয়ে যায়। এই কষ্টের তো কোনো মূল্য আমি কি করে বোঝাই বলুন। আপনার প্রতি আমার শ্রদ্ধা কমেনি, আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে কিনাও বলতে পারবো না। আমি আপনাকে অসম্মান করতে পারি না, কারণ শ্রদ্ধা এই কারণে, শ্রদ্ধা বেড়েছে কারণ আপনি যেহেতু একজন লড়াই করে এসছেন, আপনি জানেন যে যন্ত্রণাটা কি হতে পারে। পরিবার পরিজন ছেড়ে এত রাতে সংবাদ মাধ্যম যখন তার কথা বলছে, আপনি কি আমার সেই মুডে পাচ্ছেন গলার আওয়াজ? নিশ্চয়ই পাচ্ছেন না। এতটাই কষ্ট হয়ে যাবে এই আজকের ঘটনায়। যদি কোনোদিন ডাকেন নিশ্চয়ই যাব, ওদের স্বার্থে যাব। আর আমি একটা কথা বলি আপনাকে, আপনাকেই বলছি ম্যাডাম মৌমিতা বিশ্বাস মিশ্র, আপনি বিধায়িকা, আপনি ছিলেন মন্ত্রী। আমি পরোয়া করি না কাউকে, জানেন তো। এই দুর্নীতি বিরুদ্ধে বামফ্রন্টের আমল থেকে চলছে, তৃণমূলের আমলেও চলছে, রোজ গর্দানের হিসেব চলছিল। কেউ বলছে দেখে নেবো বুঝে নেবো, কিন্তু আমি অটল অবিচল অক্ষত থেকেছি। আমি অটলজিকে খুব মানি আসলে। অটলজি ভারতবর্ষের রূপকার ছিলেন। তিনি বলেন बार-बार যে संसदीय गणतंत्र में जहाँ पर बात होता है वो तो हाउस में होना चाहिए, मगर जहाँ पर देश की बात होता है अपनी राय जरूर रखना चाहिए। আমার রায়, আমার মতামত আমি এক্সপ্রেস করলাম। যদি এরকম অসহায় যারা বাবা মা আছেন, যে পরিবারগুলো তাদের বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছেন, একবার খবর নেবেন তো নবনীত, তারা কেমন আছে, তাদের সকালটা কিভাবে ঘুম ভাঙে, কোনো কোকিলের ডাকে, কোনো পাখির ডাকে ভাঙে, নাকি খোকার আওয়াজে। কারণ তাদের সন্তান খোকারা নেই এখন। আসলে বোঝা এরা, এই বোঝা তাদেরকে বইতে হচ্ছে। অপরাধ করেছে তারা, বড় করেছে, চাকরি পেয়েছেন, কন্ট্রিবিউশন আছে, এগুলো বাস্তব সত্য, জানেন তো। তাই আবার আমি আপনাকে বলছি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলছি, এবং
আমার ভালো লাগেনি। এটা আমার হৃদয়কে খান খান করেছে। তাই তারা পাইচারি যখন দিচ্ছিল আমি শুনছিলাম, গান বাজছিল। ও মাঠে বহুবার গেছি, দলমত নির্বিশেষে সাংবাদিকতার নিরিখে বিশ্লেষণের জায়গায় আমি বহু কথা বলেছি, কিন্তু আমি এদের পাশে আছি। তাই আমি যাবো কি যাব না সেটা তো আমার সিদ্ধান্ত। আমি কোনো সময় কাউকে তোষামদের সাংবাদিকতা করিনি। আপনি আমাকে ভুল বুঝবেন না। তবে যে যে ধাক্কা আমার লাগলো, এই ধাক্কা সামলাতে আমার সময় লাগবে। কারণ আমি যা বলি আমি সেটা করি। আপনি ভাববেন আমি রিভেঞ্জের কথা বলছি, আমি রিভেঞ্জ নেওয়ার সাংবাদিক নই। তাতে আপনি কথা বলতেও পারেন, নাও বলতে পারেন, পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিধানসভায় আমি থাকবো, আপনিও থাকবেন। আপনি ভেতরে থাকবেন, আমি বাইরে থাকবো। মনে হলে কথা বলবেন, নাহলে বলবেন না। কিন্তু নবনীর প্রশ্নে যখন, বৃদ্ধাশ্রমে যখন সংবাদের ক্ষেত্রে কেন সমস্যাটা তৈরি হচ্ছে, এটার হিসেব তো আপনাকে রাখতেই হবে, এবং হিসেব আমিও রাখছি। কারণ কাগজপত্র তো আমার কাছে কিছু না কিছু আছে। আর আমাকে দেখুন, কোনো সময় চেষ্টা করবেন না অন্তত, যেহেতু আমি সংবেদনশীল মানুষ, আমার হয়তো কথা বা স্টাইলটা এটা, সাংবাদিকতার ক্ষেত্রে এটা স্টাইল হওয়া উচিত, কিন্তু আমি কারো বিরুদ্ধাচরণ করি না। কিন্তু আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আমার খুব ব্যথা লেগেছে। সেই ক্ষতবিক্ষত হয়েছে আমার মন, হৃদয় আমাকে কাঁপিয়ে দিয়েছে, ভাবিয়ে দিয়েছে। আমি অত্যন্ত স্পিচলেস হয়ে গেছিলাম নবনীদের সামনে দাঁড়িয়ে। আমি কোনো প্রতিবাদ না করে আপনাকে ফোন করে বেরিয়ে চলে গেছি সম্মানের খাতিরে। কিন্তু তাদের মুখগুলো দেখে আমার অত্যন্ত কষ্ট হচ্ছিল ভেতরে। এই বাধ্য হলাম এত রাতে আমি কতগুলো কথা আজ বললাম। কমেন্টস করবেন, মতামত দেবেন। চিৎকার করার কোনো ইচ্ছা নেই, ভালোও লাগছে না আমার আসলে। সবসময় সংবাদের দুর্নীতির কথা বলতে 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 ক্লান্ত। এদের কথা বলবে কে? একটা ক্লিপ দিয়ে সংবাদ হয় না। এদের জীবনবোধ অনেক বড়। এটা কিভাবে লড়াই করেছে তার ছেলে মেয়েকে, পরিবারকে, অনেক কথা আছে। যাই হোক, আজই অবধি থাক। যদি পথে যেতে যেতে কোনোদিন দেখা হয় আপনার সঙ্গে, একবার তো কথা হবেই। কিন্তু আমি যেছি কোনো সময়, আমি কারো কাছে কোনোদিন রাজনৈতিকভাবে অন্তত যাওয়ার চেষ্টা করিনি। গেলে আমি বহুদূর, বহু নেতার সঙ্গে আমার যা সম্পর্ক, আমি বহু কিছু করতে পারতাম। আমি সেই কম্প্রোমাইজ সাংবাদিক নই। আপনি আমার কথা রাগ করলেও আমার কিছু যায় আসে না, আপনি ভালোভাবে নিলেও আমার কিছু যায় আসে না, আপনি না ডাকলেও আমার কিছু যায় আসে না, আপনি ডাকলেও আমার কিছু যায় আসে না। কিন্তু আপনাকে আমি সম্মান দেবো, কারণ আপনি যেহেতু বিধায়িকা, প্রথমত নারী, আপনি নারীবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নবনীত থেকে যে অভিজ্ঞতা আমি ফিরে পেলাম, সেটা আমাকে বহুদূর বয়ে নিয়ে যাবে দামোদর নদের স্রোতের মতো। সেদিন হয়তো আমি আমার কথা আরো বাকি আছে যেগুলো আজ বললাম না, বলবো। ভুল বুঝবেন না। কিন্তু ব্যথা জমে থাকলো, মেঘটা জমে থাকলো, পুঞ্জীভূত হলো, বৃষ্টি হবে, সেদিন অনেকেই ভিজবে। আর আমি যখন কোনো কথা বলি বা সংবাদ করি, তাকে ভিজিয়েই ছাড়ি আমি। আমি আপনাকে বলিনি ম্যাডাম, আমি বাকিদের কথা বলছি। এখন বলে দিলে গায়ে লেগে যাবে। যখন বিরোধী আসনে ছিলেন আপনারা, না, এই শহর বর্ধমানে অনেক বিজেপি নেতা যারা লুকিয়ে বেড়াতো, তারা আমার কাছে আমাদের মাধ্যমে, দা কোয়েরির মাধ্যমে প্রাণ সঞ্চারে সঞ্চারিত হয়েছে, বিকশিত হয়েছে। তাই আমি তো মাথা ঝোঁকাবো না। তাতে যতদূর যেতে হয় সংবাদের ক্ষেত্রে যাব। কিছু কন্ট্যাক্টস আমার তো আছে। আপনি ভালো কাজ করুন, আপনার পিছনে আমি আছি, সামনে থাকবো না। শুভেচ্ছা রইল। নমস্কার।